হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডার পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। একটা পার্ট দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে আছে, কণ্ঠ গাড়ি কমল সমপদতল। ঠিক আছে, এই পদটি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন না যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পেয়ে থাকবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের বিষয় হচ্ছে আমার কণ্ঠ গাড়ি কমল সমপদতল। তোমরা পারলে পরে পদটার নাম খাতায় লিখে নাও। দেখো প্রথম স্লাইডে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে মানে তোমাদের যেইভাবে এক্সামে কোশ্চেনটা এসে থাকে, যে কোনো একটা পদ তুলে ধরে দেয়, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, এবং পদটির বিশ্লেষণ বা ভাব সংক্ষেপ আলোচনা করো, এইভাবে কিন্তু বলে থাকে। ঠিক সেইভাবে আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, তো কণ্ঠ গাড়ি কমল সমপদতল, এই যে পদটি যে আছে, এই পদটি হচ্ছে গোবিন্দ দাসের লেখা, আর এটা অভিসার পর্যায়ের পদের অন্তর্গত। প্রথম অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম। এখন এই যে পদটা আছে, পদটার যে বিশ্লেষণ, ঠিক আছে, বা ভাব সংক্ষেপ, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো কণ্ঠ গাড়ি কমল সমপদতল, এখানে আমরা দেখব রাধার যে অভিসারে যাওয়ার কথা ব্যক্ত হয়েছে। অভিসার মানে কি? অভিসার হচ্ছে কৃষ্ণর সঙ্গে বা তার মানে প্রিয়র সঙ্গে যে দেখা করার আগের মুহূর্ত, সেটাকে বলা হয় অভিসার। যখন তার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়, সেখানে রাধা অভিসারে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে, মানে কৃষ্ণের সঙ্গে সে দেখা করবে, সেই কারণে কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে। এবং কৃষ্ণের আরাধিকা রাধা কৃষ্ণ সন্নিধানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যেহেতু পথ বড় দুর্গম, সেজন্য রাধা নিজেকে সেইভাবে প্রস্তুত করছে। কারণ রাধা জানে আমি যেই রাস্তা দিয়ে যে তার সঙ্গে দেখা করতে যাব বা যেই পথ দিয়ে দেখা করতে যাব, সেই পথ অত্যন্ত দুর্গম, মানে সেখানে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিপদ কিন্তু চলে আসতে পারে। সেই কারণে সেইভাবে কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে। যেমন রাধার পদ্মের মতো সুন্দর পায়ে কাঁটা ফুটিয়েছে। রাধার পা যে রয়েছে পদ্মের মতো সুন্দর, সেই পায়ে সে কি করছে, কাঁটা ফুটিয়ে দিচ্ছে। কারণ সেই যে জঙ্গল দিয়ে যাবে সেখানে কাঁটা থাকতে পারে, সেই কারণে কিন্তু সে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। আরও রয়েছে, দেখো বলছে শব্দ যেন না হয় সেই জন্য পায়ের যে নুপুর, সেটা সে কি করেছে, বস্ত্রখণ্ড মানে একটা কাপড়ের টুকরো দিয়ে সেই নুপুরটা কিন্তু বেঁধে দিয়েছে, আবৃত্ত করেছে। যেখানে ঘরের মধ্যে জল ঢেলে সে পিচ্ছল করে তার মধ্যে আঙ্গুল চেপে চেপে হাঁটছে এবং টিপে টিপে চলার চেষ্টা করছে। মানে কি, ঘরের মধ্যে জল ঢেলে দিচ্ছে এবং সেখানেও কি পা টিপে টিপে হাঁটছে। তার কারণ রাস্তার পথ যে আছে সেটা পিচ্ছল থাকতে পারে, এই কারণে তার অভিসারে যাওয়ার যে পথ, সেখানে বাধা তৈরি হতে পারে। ঠিক আছে, রাধা এই সব পন্থা সবই কৃষ্ণের অভিসারে যাওয়ার জন্য, আর এই সমস্ত কিছু কাজ তিনি করছে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারপর বলছে যে রাধা জানে যে পথ বড় দুর্গম, মানে পথ খুব কঠিন হবে। ঠিক আছে, যেখানে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, সেইগুলির সম্মুখীন কিন্তু সে হচ্ছে। যেখানে পথের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, তাই ঘরের মধ্যে দিয়ে সে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। যে দুস্তর পথ, সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে। আসলে এই সাধনা তো ভক্তের ভগবানকে পাওয়ার সাধনা। আর ঠিক রাধা যেমন সাধনা করছে, একটা ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যেই সাধনা করে, সেই সাধনাই কিন্তু রাধার মধ্যে বর্তমান। ঠিক আছে, সেই সমস্ত সাধনাই কিন্তু তিনি করছেন। যেখানে রাধা অভিসারে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে, তার সঙ্গে কি সে রাত জেগে আছে, সে অভিসারে যাবে, কৃষ্ণের সঙ্গে সে দেখা করতে যাবে, এবং কখন গুরুজনরা ঘুমাবে তারপর সে অভিসারে যাত্রা করবে। রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে হবে, তাই রাধা ঘরের মধ্যে দুহাত দিয়ে চোখ বন্ধ করে কৃত্রিম অন্ধকার সৃষ্টি করে চলার অভ্যাস করছে। মানে কি, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা অন্ধকার হতে পারে, সেই কারণে সে ঘরের মধ্যে চোখে আঙ্গুল চাপা দিয়ে অন্ধকারের মধ্যে হাঁটার কিন্তু চেষ্টা করছে। মানে বিভিন্ন রকম পন্থা, মানে তার যেতে যাতে বাধা তৈরি না হয় পথে, সব কিছুই কিন্তু সে চেষ্টা করছে এবং অভ্যাস করে নিচ্ছে। যেখানে বর্ষার রাতের অন্ধকার, পথে
সাপও থাকতে পারে, সেই কারণে রাধা ওঝাকে ডেকে সাপকে বশ করার মন্ত্র জেনে নিয়েছে। মানে সে সব কঠিন, সব বাধা বিপত্তি অতিক্রম করে, মানে যেইভাবেই হোক সে কিন্তু অভিসারে যাবে, সেই সমস্ত পথ কিন্তু সে অবলম্বন করছে। তাই বলছে রাধা গুরুজনদের কোনো কথা শুনতে পান না এবং গুরুজনদের নিষেধ বাক্যের বেলাও সে বধির মতো আচরণ করে। বধি বলতে পাগল যেমন কোনো জিনিস শুনেও না শোনার ভান করে, রাধাও কিন্তু সেমনই করে। তার গুরুজনেরা কোনো কথা বললে সেটাতে কিন্তু সে মন দেয় না এবং কি বলছে, না শোনার ভান করে অন্য উত্তর দেয়। এই এক প্রশ্নের উত্তরে ভিন্ন উত্তর দেয়, যেখানে বধির যেমন না শুনে উল্টোপাল্টো উত্তর দেয়, রাধাও তেমনই অভিনয় করে। বধি বলতে পাগলের কথা বলা হয়েছে, মানে পাগল যেমন, তাকে যদি আমরা কোনো কথা বলি সে সেটা শুনেও কিন্তু উল্টো পাল্টো উত্তর দেয়, না শোনার ভান করে, ঠিক রাধা কিন্তু তেমনই আচরণ করছে এবং প্রিয়জনের কথায় সে মূর্খের মতো হেসে চলে। যে হাসি না বুঝে চলা হাসি, রাধার এই পরিস্থিতির কথাই কিন্তু একমাত্র কবি গোবিন্দ দাস জানিয়েছে। মানে সে অভিসারে যাওয়ার জন্য কি সমস্ত পথ অবলম্বন করছে, মানে একটা ভক্তকে ভগবানকে পাওয়ার যে সাধনা, সেই সাধনা কিন্তু রাধা করছে, যেখানে এই পদের মধ্যে কবি গোবিন্দ দাস কিন্তু তাই তুলে ধরে আলোচনা করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুনি রইল। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা